This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনহাটার খবরের দিকে আমাদের নজর তো ছিলই, তবে শহর কলকাতায় যে ধ্বংসস্তূপের তলায় মানুষ আটকে রয়েছেন গত 48 ঘন্টা ধরে, সেই খবরে নজর না রাখলেই নয়। গার্ডেন ব্রিজ বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেপ্তার আরও এক প্রমোটারের পর এবার পুলিশের জালে জমির মালিক মোহাম্মদ সরফরাজ ওরফে পাপ্পু। যে জমিতে বহুতলটা তৈরি হয়েছিল সেই জমির মালিক এই পাপ্পু। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, আমার সহকর্মী সোমা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। সোমা, মানে এই ধৃতদের তালিকা আর কত লম্বা হবে? আর কতজন অভিযুক্ত এক এক করে ধরা পড়বে, নাকি এখানেই ইতি আপাতত? না, দেখো, যে দুর্ঘটনা ঘটেছে এবং অবৈধ বাড়ি ভেঙে যে দুর্ঘটনা ঘটেছে তাতে এখনও পর্যন্ত কিন্তু যেই নামগুলো সামনে আসছে বা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, হিসেব করলে বা যদি ঠিক করে খোঁজ খবর নেওয়া যায় তাহলে কিন্তু এই তালিকায় আরও অনেকজনেরই নাম থাকবে। তার কারণটাই যেটা হচ্ছে যে দেখো, এখনও পর্যন্ত কিন্তু এই ঘটনার পর আরও 6টি বাড়ি, সেই বাড়িকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু ইললিগালভাবে কিন্তু রয়েছে এবং পুরসভার তরফ থেকে ওই বাড়িগুলোকে নোটিশ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেই বাড়িতে যারা রয়েছেন সেই বাড়িগুলো কিন্তু খালি করা হবে, সেই খবরও আমরা পাচ্ছি। তবে দেখো, 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং 9 জনের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবার মূল শিকড়ে কিন্তু পৌঁছাতে হবে। অর্থাৎ আমরা কিন্তু দেখলাম যে জলাশয় বুঝিয়ে সেখানে কিন্তু এইভাবে অবৈধ নির্মাণ করা হয়েছে। এই অবৈধ নির্মাণ করা হয়েছে, তারপরে কিন্তু যেটা দেখা গেছে যে একজনের দ্বারা কিন্তু সেটা সম্ভব নয়। এখানে একটা মিলিত কোনো প্রয়াস অবশ্যই ছিল, একসাথে একজন প্রমোটার বা সঙ্গে থাকো তোমার কাছে বিস্তারিত আবার আসবো জানার জন্য। গার্ডেন ব্রিজের ঘটনায় ব্যর্থতা কবুল করে ক্ষমা চাইলেন কলকাতা মেয়র তথা পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। মেয়রের কথায় স্পষ্ট বার্তা, যাদের ওপর তাকে নির্ভর করে চলতে হয় তাদের অনেকেই নিজের দায়িত্ব পালন করেন না। খোদ মেয়রের কণ্ঠেই আক্ষেপ। তিনি আরও বলেন যে কিছু কাউন্সিলর আছে যারা পাঁচিল তুলতেও টাকা নেন, তবে ফেরহাদ হাকিমের মতে অধিকাংশ কাউন্সিলরই সৎ। দুর্ঘটনার পর টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারে অকপট কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ডিপেন্ড করতে হয় মানুষের ওপরে এবং সব মানুষ অ্যাক্টিভলি কাজ করে বলে আমার মনে হয় না। যারা কলকাতা কর্পোরেশন এরিয়ায় থাকেন বা অন্যান্য মিউনিসিপ্যালিটিতেও থাকেন তারা জানেন, বাড়িতে একটা পাঁচিল তুললেও কাউন্সিলর হাজির হয়ে যান। সেখানে একটা বাড়ি সেই পারমিশন ছাড়া উঠে যাচ্ছে, তারা জানতে পারছেন না। কিছু কাউন্সিলর আছে যারা ওই পাঁচিল তুলতে গিয়ে রং করতে গেলে টাকা নেয়, আবার এরকম বেশিরভাগই কাউন্সিলর আছে যারা এসবের মধ্যে থাকে না। তবে মেয়র যাই বলুন না কেন, বিরোধীরা তারা এত বড় দুর্ঘটনার পর যে চুপ করে থাকবে এমনটা ভাবার তো কোনো কারণ নেই। সুজন চক্রবর্তী, সুকান্ত মজুমদার, নওশাদ সিদ্দিকী এক এক করে শোনাই আপনাদের তারা কি বলছেন মেয়রের এই মন্তব্যের প্রেক্ষিতে। সব জানে এরা মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত, প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। কলকাতাতে এক একজন কাউন্সিলর কর্পোরেটর তো টাকা দেখলাম মাথা খারাপ হয়ে যাবে। শুধু ক্ষমা প্রার্থী হলে তো হবে না। এত কটা মানুষের জীবন গেল, এত কটা মানুষ অসুস্থের মধ্যে আছে, এত কটা মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হচ্ছে এবং আগামী দিনের যদি সত্যিকারের অর্থে তিনি মনে করেন যে ভুলটা হচ্ছে, ভুলটাকে শুধরে নিতে চায়, তাহলে যে সমস্ত ইল্লিগালগুলো হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। মৃত্যুর দায় কার? বেআইনি বাড়ি জানতেন না, কাউন্সিলর জানতেন না, এমএলএ জানতেন না, স্কোয়ার ফিটে টাকা খায় যারা। এই দুর্নীতির টাকায় কাউন্সিলরের কোটি কোটি টাকার গাড়ি কী করে হলো? কাউন্সিলর জানে, এমএলএ জানে, তাদের প্রশ্রয় এসব কাণ্ড ঘটেছে, তাদের তো গ্রেপ্তার করা উচিত কাউন্সিলর এবং এমএলএকে। ওই এলাকাতে গত 2 বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর এমএলএ তাদের মদতে। যে
মুহূর্তের আর একটা বড় খবর আপনাদের জন্য। ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়াল। ইডির সমনকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের। আজ কেজরিওয়ালের আর্জি শুনানি দিল্লি হাইকোর্টে। আসি পরের খবরে। আজ বসিরহাটে জনসভা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালী কাণ্ডের পর আজ বসিরহাটে প্রথম সভা অভিষেকের। বসিরহাট শ্মশান সংলগ্ন একটি পুরনো মন্দিরের উদ্বোধন করবেন। সভায় রেকর্ড মানুষ আসবে দাবি তৃণমূল সূত্রে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে। সুমন, সন্দেশখালী কাণ্ডের পর তৃণমূলের অস্বস্তিকে আজ একটু হলেও কমার ইঙ্গিত রয়েছে এই সভা থেকে? একেবারে দেখো, সন্দেশখালী ঘটনা ঘটে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের মুখ পুড়েছিল এবং সর্বভারতীয় ক্ষেত্রে এই খবর সম্প্রচারিত হয়েছিল, সর্বভারতীয় ইস্যু হয়ে উঠেছিল। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেন যান, এই দাবি কিন্তু সেখানকার মহিলারা তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাননি। তবে বসিরহাট যে লোকসভা কনস্টিটিউয়েন্সির মধ্যে সন্দেশখালী পড়ে, সেখানে কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি কিন্তু সভা করবেন। এবং তিনি সন্দেশখালী নিয়ে কি বলেন, কারণ দীর্ঘদিন সন্দেশখালী নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো ন্যারেটিভ আসেনি। সেক্ষেত্রে কোন ন্যারেটিভ সেট করে দিয়ে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বলবেন? কিভাবে বসিরহাট আসনে যে তৃণমূল ব্যাকস্টেজে রয়েছে, তৃণমূল একটু হলেও যে মুষড়ে পড়েছে, তাকে চাঙ্গা করতে কর্মীদের অভিষেক ব্যানার্জি কি ভোকাল টনিক দেবেন, সেদিকে কিন্তু প্রত্যেকের নজর থাকবে। তবে এটা ফ্যাক্ট যে বসিরহাটের ওই সন্দেশখালীর ঘটনার পর অভিষেক ব্যানার্জি বসিরহাট কনস্টিটিউয়েন্সিতে প্রথমবার যাচ্ছেন। সেক্ষেত্রে হাজি নুরুল ইসলামের জন্য তার কি বক্তব্য থাকে, কি তিনি বলেন, এদিকে কিন্তু প্রত্যেকেরই নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ সুমন তোমাকে। সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা খবর আপনাদের জানিয়ে রাখি। সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার বিআরএস নেত্রী কবিতার। দিল্লি আবগারি কাণ্ডে ইডি সমনকে চ্যালেঞ্জ করে মামলা করেন কবিতা। গ্রেপ্তার হওয়ায় মামলা চালানো অর্থহীন সুপ্রিম কোর্টে জানিয়েছেন কবিতার আইনজীবী।